সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আপনারা জানেন যে ঢাকা ৭ আসনের সম্ভবত সংসদ সদস্য হাজী সেলিম সাহেবের দ্বিতীয় ছেলে যে ইরফান, যিনি আপনার নৌবাহিনীর একজন অফিসারকে রাস্তায় প্রকাশ্যে অন্যায়ভাবে অত্যাচার করার পর ইভেন তার স্ত্রীর গায়ে হাত তুলেছেন এমন অভিযোগ আছে। যেই মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পরে তার যে নিবাস আছে, যে বাসভবন আছে, সেইখানে আমাদের র্যাব এবং পুলিশ বাহিনী কিন্তু আপনার অভিযান চালিয়েছেন। আর এই অভিযানের নেতৃত্বে যিনি র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন, ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ স্যার সারওয়ার হোসেন, আমি ওনাকে স্যালিউট করি। খুবই রেসপেক্টেবল, খুবই অনারেবল, খুবই কি বলা হয় যে আসলে ওনার বিশেষণ দিয়ে শেষ করা যাবে না। একজন ব্যতিক্রমী মানুষ। মাঝে মাঝে তিনি কিন্তু এই ব্যতিক্রমী কাজ কারবার করার জন্য আপনারা দেখেন তিনি কিন্তু মাঝে মাঝে এখান থেকে ওইখানে বদলির টার্গেট হয়, এই হয় সেই হয়। বাট আমরা সারওয়ার স্যারের পক্ষে আছি, ওনার জন্য দোয়া রইল অন্তর থেকে। ওনার মতন কিছু ম্যাজিস্ট্রেট এদেশে আরো দরকার। আমি ওই যে গতকালকে আপনাদেরকে বলেছিলাম যে ইরফান এবং তার দেহরক্ষী সহ আরো যারা আসামি আছে তাদেরকে তিনি নগদে জাগার ভিতরে 1 বছরের যে কারাদণ্ড দিয়েছেন, সেটা কিন্তু আমাদের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম স্যার দিয়েছেন। তো সেই কারণে আমার মনে হয় যে এরকম আরো কিছু মানুষ এই বাহিনীতে দরকার আছে। তো যাই হোক, আমরা গতকালকে বলেছিলাম যে তার যেই পুরান ঢাকার চকবাজারের ২৬ নম্বর দেবীদাসঘাট লেনের বাড়ি ছিল, সেইখান থেকে র্যাব তার রুমে যে অভিযান চালায়, সেখানে ৪-৫ লিটার বিদেশি মদের পাশাপাশি একটা বন্দুক পাওয়া যায়, একটা আগ্নেয়াস্ত্র, যেটার লাইসেন্স এখন পর্যন্ত এই ইরফান জমা দিতে পারেন নাই। তবে ইরফান একজন কাউন্সিলর, আমরা আসছি সেটা সম্পর্কে আপনাদের দিচ্ছি। তার কাউন্সিলর পদ হারাচ্ছেন, কিন্তু সেই রুমের কক্ষ থেকে আপনারা স্ক্রিনে দেখছেন যে নানান উদ্ধারকৃত জিনিসপত্রের মধ্যে একটা মানুষের হাড় দেখা যাচ্ছে। এখন এটা কি মানুষের না পশু সেটাও শিওর না, বাট একটা হাড় আছে। যেহেতু এটা তার টর্চার সেল, এখানে সে বিভিন্ন সময় মানুষকে না টর্চার করছে। হইতে পারে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বা বিভিন্ন নদীতে, বন্দরে, গ্রামে, খেতেগঞ্জে কল্লাবিহীন কয়েক টুকরা এরকম যে লাশগুলা পাওয়া যায়, হয়তো কোনো একটা লাশের শরীরেরই অংশ হইতে পারে। পারসেপশন, অস্বাভাবিক কিছু না। গরুর হাড্ডি দিয়ে তিনি নিশ্চয় তান্ত্রিক না। আজকে যদি ইরফান একজন তান্ত্রিক হইতো, ধরেন যোগী হইতো, সাধক হইতো, আমি ভাবতাম যে তিনি পূজা টুজা করেন অথবা ধরেন কুফরি করেন, সেই কারণে মানুষের হাড্ডি, পশু পাখির হাড্ডি তার রুমে পাওয়া যেতে পারে। কিন্তু ইরফান কোনো সাধক না, তান্ত্রিক না। এই হাড্ডি আমার ধারণা কোনো না কোনো মানুষেরই। হয়তো এটা ফরেন্সিক ইনভেস্টিগেশন করলে সম্ভবত পাওয়া যেতে পারে। এটা সম্পর্কে জানা দরকার যে তার নামে কোনো হত্যা মামলা আছে কিনা, অতীতে এমন কোনো মিসিং ঘটনা আছে কিনা। এই যে নৌবাহিনীর অফিসারকে মারার আরো আসামিরা হচ্ছেন এবি সিদ্দিক দীপু, জাহিদ, মিজানুর রহমান সহ অজ্ঞাতনামা আরো ২-৪ জন আছে। তো দ্বিতীয় ঘটনা হচ্ছে ইরফান যে একজন কাউন্সিলর। তো তিনি কোথাকার কাউন্সিলর? তিনি হচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর। তো আপনারা জানেন যে তার বাড়িতে যে অবৈধ ওয়াকিটকি রাখা হয়েছে, তিনি এই যে সিস্টেমটা করছেন সেটার কারণে কিন্তু মানে একজন কাউন্সিলর এই কাজগুলা করতে পারেন কিনা সেটা অবৈধ। এখন এই ওয়াকিটকি সিস্টেমটা আপনি দেখেন সে কিভাবে কাজ করতেন। আমার আম্মাজান ইলিয়া বিনতে নাইম, এই চ্যানেলের নামের পাশে যে ইলি লেখা দেখেন, তিনি হচ্ছেন সেই ইলি। দোয়া করবেন আম্মাজানের জন্য। তো এখানে আদালতের পক্ষ থেকে বলা হয় যে সরেজমিনে বাড়ির ভিতর ঘুরে র্যাব যে তথ্য দিয়েছে যে হাজী সেলিমের ছেলে পুরান ঢাকা তার নিয়ন্ত্রণে রাখতেন এবং তথ্য সংগ্রহের জন্য সম্পূর্ণ ওয়্যারলেস নেটওয়ার্কের মধ্যেই রেখেছেন। এজন্য তিনি অবৈধভাবে এই ভিপিএস ডিভাইস ব্যবহার করতেন। এই ডিভাইস আইন শৃঙ্খলা বাহিনী ট্র্যাক করতে পারেন। আমি যেমনটা বলেছিলাম যে এই মুহূর্তে আপনারা জানেন যে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা বা যারা মনিটরিং করে, তারা বেসিক্যালি কোনটা করে যে আপনি আমি যখন ফোনে কথা বলছি, কোনো ধরনের মার্ডার কেস বা এরকম নানান ঘটনাগুলো কিন্তু ট্র্যাকিং করা হয়। আর ওনার ছেলে এই ইরফান সাহেব, তিনি কিন্তু এই কাজটাকে সম্পূর্ণ উল্টা করেছেন, যেটা একজন কাউন্সিলর হওয়ার কারণে তিনি কিন্তু আইনের অপব্যবহার করেছেন। আর এটা আইনের ভিতরে নাই, তিনি আইনকে ভঙ্গ করেছেন। এসব ডিভাইসের মধ্যেই তিনি ঘরে বসে পুরান ঢাকার তথ্য সংগ্রহ করতেন। এই জাতীয় যন্ত্রাদি আপনার তার এখানে কিছু সিসিটিভি বিষয় আছে। আমি বলি যে বিভিন্ন জায়গায় তার সিসিটিভি কানেক্টেড ছিল। সে তার পার্সোনাল কিছু সিসিটিভি আপনার বিভিন্ন পয়েন্টে ফুটেজে লাগাই রাখছিল, যেন আপনার সম্ভবত বাড়ির আশেপাশে বা বিভিন্ন জায়গায় তার যে চেলা কর্মীরা, নেতা কর্মীরা অপকর্ম করে বা তার যে অলিখিত প্রতিষ্ঠানগুলো ছিল ঢাকার, পুরান ঢাকার বিভিন্ন জায়গায়, সেই অফিসগুলাকেও সে রুমে বসে সিসিটিভির মাধ্যমে, ইভেন আপনার এই যে কি বলা হয় যে ওয়াকিটকি ডিভাইসের মাধ্যমে কন্ট্রোল করতেন। তো এই যে জিনিসগুলা, এগুলার কারণেই বেসিক্যালি আপনার তার কি বলা হয় যে তার কাউন্সিলর পদ হারানোর সম্ভাবনা ১০০তে ১০০ ভাগ আছে। তবে যদি আইনের সুষ্ঠু প্রয়োগ হয়। র্যাব কর্মকর্তারা বলেছেন বিটিআরসির অনুমোদন ছাড়া
তিনি তার বাসায় এই ভিপিএস ডিভাইসের মাধ্যমে ওয়্যারলেস নেটওয়ার্কিং সিস্টেম করেছিলেন, যেটা সম্পূর্ণ অবৈধ এবং এটা আইন অনুযায়ী শাস্তি পাবার যোগ্য। এখন কথা হচ্ছে যে শাস্তি যারা দিবেন, র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম স্যার, তিনি যত দ্রুত তাৎক্ষণিক অ্যাকশনে যান আমাদের আদালতের বিচারিক প্রক্রিয়াতে, সেটা একটা লম্বা সময় লাগে। কারণ আপনি দেখেন যে প্রত্যেকটা ঘটনায় পুলিশের চার্জশিট দেওয়া লাগে, আর বেশিরভাগ সময় যেটা দেখা যায় আর কি, যে তখন হয় কি তদন্ত প্রক্রিয়া, বিচারিক প্রক্রিয়া একটা লম্বা সময় লেগে যায়। আর ঘটনা পুরান হইলে আজকে আমি আপনি সবাই যেমন ঝাপাইয়া পড়ছি, হ্যাঁ, ঝাপাইয়া পরের মধ্যে ধৈরা রাখো কইসা, মুসলিম ভাইয়ের বউ কইতো সাইরো না বন্ধু থাইকো না বৈশা। তা আমরা বৈশা থাকি, বাট ঘটনা আড়াল হয়ে যায়। মাদক ও অবৈধ ওয়াকিটকি রাখা ব্যবহারের দায়ে এই যে ইরফানের 1 বছরের কারাদণ্ড হওয়ার কারণে বেসিক্যালি তার যে পথটা আছে সেটা হারানোর অনেকটাই সুযোগ আছে। কারণ কিছু আইন আছে, আইনগুলো আমরা একটু এখানে দেখি। স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন 2009, যেটা সংশোধিত করা হয়েছিল 2011 সালে, সেইখানের আইন অনুযায়ী এই ধরনের অপরাধ, মানে একজন কাউন্সিলর যে এই যে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখা, তারপর হচ্ছে ধরেন যেই ঘটনাগুলো আছে সেগুলোর জন্য তিনি বরখাস্ত হবেন, এটা আইন। এই আইনের 12 ধারায় মেয়র ও কাউন্সিলরদের বরখাস্ত করার বিষয় বলা হয়েছে। প্রচলিত নিয়ম অনুযায়ী এই ধরনের ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে লিখিতভাবে স্থানীয় সরকার বিভাগকে অবহিত করা হয়। উপধারা 12(1) বলা হয়েছে, যে কোনো সিটি কর্পোরেশনের মেয়র বা কাউন্সিলর অপসারণের জন্য 13 এর অধীন কার্যক্রম আরম্ভ হয়েছে, অর্থাৎ তার বিরুদ্ধে ফৌজদারি মামলার অভিযোগ আদালত কর্তৃক গৃহীত হয়েছে। সেক্ষেত্রে সরকার লিখিত আদেশের মাধ্যমে ক্ষেত্রমতে মেয়র বা কোনো কাউন্সিলরকে বরখাস্ত করতে পারবে। তো তার বিষয়ে বা এই আইনটা সম্পর্কে স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ গণমাধ্যমকে বলেছেন, মেয়র বা কাউন্সিলররা আদালত কর্তৃক যদি দণ্ডপ্রাপ্ত হয় তবে তিনি বরখাস্ত হবেন। তবে এ প্রক্রিয়া বাস্তবায়ন করার বেলায় একটু সিস্টেম আছে, সেটা হচ্ছে যে সিটি কর্পোরেশন থেকে মন্ত্রণালয়কে অবহিত করতে হবে। এখন যখন ওই সিস্টেমে যায় ভাই, এই দেশে সবই সিস্টেম হয়ে যায়। বাট আমি বিশ্বাস করি বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রী অবহিত আছেন, আওয়ামী লীগের বড় বড় নেতারা অবহিত আছেন, আর নিশ্চয় হাজী সেলিম সাহেব তিনিও বঙ্গবন্ধুর যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রী যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সেটাতে কাঁধে কাঁধ মিলাতে যে তিনিও তার ছেলের জন্য কোনো সুপারিশ করবেন না বলে আমরা বিশ্বাস করি। বাট আমার বিশ্বাস বড় দুর্বল বিশ্বাস, যে দেখেন এই মুহূর্তে দুর্নীতি যেই করুক, অন্যায় যেই করুক, ধর্ষণ যেই করুক, অ্যারেস্ট কিন্তু হচ্ছে সাথে সাথে। প্রশাসন অনেকটাই প্রভাবমুক্তভাবে কাজ করছে, আর এইটাই হওয়া উচিত। একটা দেশ যতক্ষণ পর্যন্ত সেই দেশের আইন শৃঙ্খলা বাহিনী, বিচারিক প্রক্রিয়া, বিচার ব্যবস্থা সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবের বাহিরে গিয়ে যদি কাজ করতে না পারে, যদি করতে পারে, তাহলে একজন ইরফানকে দিয়ে জন্য এটা মেসেজ হওয়া উচিত, আপনি দেশের জন্য রাজনীতি করছেন, দশের জন্য রাজনীতি করছেন। আপনি বঙ্গবন্ধু সোনার বাংলা দেখতে চান, আপনি শেখ হাসিনার দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চান, কিন্তু পাশাপাশি আপনি নিজেই যত দুর্নীতি, যত অবৈধ কর্মকাণ্ড, চাঁদাবাজি, গুন্ডামি, পার্সোনাল টর্চার সেল, এগুলো আসলে কি সাংঘর্ষিক নয় কি? এদেরকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করে দেওয়া উচিত চিরতরে, সাময়িকভাবে না।